ভাবুন, এমন একটি দেশ যেখানে একসময় তলোয়ারই ছিল আইন, যেখানে একজন সামুরাইয়ের একটি সিদ্ধান্ত নির্ধারণ করতে পারত সাধারণ মানুষের জীবন মৃত্যু। শত শত বছর ধরে যে দেশ নিজেকে বাইরের বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, একদিন সেই দেশের উপকূলে এসে ভিড়ল কয়েকটি রহস্যময় কালো যুদ্ধজাহাজ, আর সেই মুহূর্তেই বদলে যেতে শুরু করল ইতিহাসের গতিপথ। কি ঘটেছিল সেদিন? কি এমন ছিল সেই কালো জাহাজগুলোর মধ্যে যা শতাব্দী প্রাচীন সামুরাই শাসনের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিল? আর কিভাবে যুদ্ধ, রক্তপাত বা কঠোর সামন্ততন্ত্রের সেই জাপানি পরবর্তীতে পরিণত হল বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তি নির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে? আজ জানব জাপানের অন্ধকার অতীত থেকে আধুনিক বিশ্বশক্তি হয়ে ওঠার এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর ইতিহাস। একসময় জাপানে সামুরাইদের মর্যাদা ছিল আইনের ঊর্ধ্বে। একজন সামুরাইয়ের সম্মানকে সাধারণ মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান মনে করা হতো। সম্মানহানি হলে ক্ষমা নয়, অনেক ক্ষেত্রে আত্মহত্যার মাধ্যমে নিজের সম্মান রক্ষার প্রথাও ছিল প্রচলিত, যা সেপুকো নামে পরিচিত। সাধারণ মানুষ সবসময় আতঙ্কে জীবন কাটাত। ক্ষমতাবানদের সামনে সামান্য ভুল আচরণও কখনো কখনো আত্মঘাতী হয়ে উঠতে পারত। আজকের শৃঙ্খলাবদ্ধ, প্রযুক্তি নির্ভর এবং উন্নত জাপানের সঙ্গে সেই সময়ের জাপানের পার্থক্য ছিল আকাশ আর পাতাল। কয়েকশো বছর আগে দেশটি ছিল যুদ্ধরত সামন্ত প্রভুদের অধীনে বিভক্ত। সামুরাইরা শুধু যোদ্ধাই ছিলেন না, তারা ছিলেন আনুগত্য, শাসন এবং সামরিক শক্তির প্রতীকও বটে। সম্মানের নামে যুদ্ধ, প্রতিশোধের নামে রক্তপাত এবং ক্ষমতার লড়াই ছিল যে সে সময়ের বাস্তবতা, আর সাধারণ মানুষ মাথা নিচু করেই জীবন কাটাতে বাধ্য হতো। সেই সময় জাপান বাইরের বিশ্বের জন্য প্রায় সম্পূর্ণ বন্ধ ছিল। বিদেশিদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ হতো, বিদেশি বাণিজ্য সীমিত ছিল এবং বাইরের সংস্কৃতির প্রভাব থেকে দেশকে দূরে রাখাই ছিল শাসকদের নীতি। চারদিকে সমুদ্র আর ভেতরে কঠোর সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা জাপানকে এক ধরনের নিরাপত্তা দিলেও বাস্তবে দেশটি ধীরে ধীরে বিশ্বের পরিবর্তন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। অন্যদিকে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র তখন শিল্প বিপ্লবের মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছিল। নতুন প্রযুক্তি, শক্তিশালী যুদ্ধজাহাজ, আধুনিক কামান এবং বিস্তৃত আন্তর্জাতিক বাণিজ্য পশ্চিমা শক্তিগুলোকে ক্রমেই আরও প্রভাবশালী করে তুলছিল। এশিয়ার অনেক পুরনো সাম্রাজ্য তখন একের পর এক পশ্চিমাদের চাপে দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু জাপান তখনও বিশ্বাস করত তাদের বিচ্ছিন্ন নীতি তাদের সবচেয়ে বড় নিরাপত্তা। 1853 সালে সেই ধারণা ভেঙে যায়। মার্কিন নৌবাহিনীর কমোডর ম্যাথিউ পেরির নেতৃত্বে কয়েকটি আধুনিক যুদ্ধজাহাজ জাপানের উপকূলে এসে পৌঁছায়। জাপানিরা এগুলোকে কালো জাহাজ নামেও ডাকত। কয়লার ধোঁয়ায় আকাশ কালো হয়ে যেত, আর বিশাল লৌহ নির্মিত যুদ্ধজাহাজগুলো জাপানের কাঠের নৌযানের তুলনায় ছিল সম্পূর্ণ ভিন্ন জগতের প্রযুক্তির প্রতীক। যুক্তরাষ্ট্র শুধু বাণিজ্যের প্রস্তাব নিয়ে আসেনি, তারা তাদের সামরিক শক্তিরও প্রদর্শন করেছিল। জাপানিদের শাসকদের সামনে তখন কঠিন সিদ্ধান্ত, দরজা খুলে বিদেশিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা নাকি অসম যুদ্ধে জড়িয়ে পড়া। খুব দ্রুতই তারা বুঝতে পারেন সামুরাইদের তলোয়ার দিয়ে আধুনিক যুদ্ধজাহাজ এবং কামানের মোকাবিলা করা সম্ভব নয়। এরপর শুরু হয় জাপানের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। মেইজি পুনর্গঠনের মাধ্যমে দেশজুড়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। মেধাবী শিক্ষার্থীদের ইউরোপ এবং আমেরিকা পাঠানো হয় উন্নত প্রযুক্তি এবং প্রশাসন শেখার জন্য। গড়ে ওঠে রেলপথ, আধুনিক শিল্প কারখানা, নতুন সেনাবাহিনী এবং কার্যকর প্রশাসনিক কাঠামো। তবে জাপান শুধু পশ্চিমাদের অনুকরণ করেনি, বরং নিজেদের সংস্কৃতি, শৃঙ্খলা এবং জাতীয় পরিচয়ের সঙ্গে আধুনিক জ্ঞানকে একত্র করে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলে। তবে শক্তিশালী হবার পর জাপান নিজেও সাম্রাজ্যবাদী পথে হাঁটে। কোরিয়া, চীন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির আগ্রাসী ভূমিকা ইতিহাসে বিতর্কিত অধ্যায় হয়ে আছে। শেষ পর্যন্ত 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা জাপানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি হয়ে আসে। ধ্বংস হয়ে যায় দুটি শহর, আর সেই সঙ্গে ভেঙে পড়ে যুদ্ধনির্ভর জাতীয় অহংকারও। কিন্তু এখানে শেষ হয়নি জাপানের গল্প। ধ্বংসস্তূপের মধ্য থেকেই দেশটি নতুন পথ বেছে নেয়। যুদ্ধের পরিবর্তে উন্নয়ন, দখলের পরিবর্তে অর্থনীতি এবং অস্ত্রের পরিবর্তে শিক্ষা এবং প্রযুক্তিকে অগ্রাধিকার দেয়। কয়েক দশকের মধ্যেই জাপান বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশে পরিণত হয়।
দ্রুতগতির বুলেট ট্রেন, আধুনিক গাড়ি শিল্প, ইলেকট্রনিক প্রযুক্তি এবং কঠোর কর্মশৃঙ্খলার মাধ্যমে জাপান প্রমাণ করে একটি জাতির প্রকৃত শক্তি শুধু অস্ত্রে নয়, জ্ঞান, উদ্ভাবন এবং আত্মপরিবর্তনের সক্ষমতায় নিহিত।